ছাত্রীরা, আগের দিন যখন তোমাদের ক্লাস হয়েছিল তখন তোমাদের থার্ড সামেটিভের অন্তর্গত পঞ্চম অধ্যায়ে যে চ্যাপ্টারটা রয়েছে আবহবিকার, যাকে ইংরাজিতে বলা হয় ওয়েদারিং, সেটা আমরা শুরু করেছিলাম। তো তখন তোমরা আবহবিকার কাকে বলে, আবহবিকার শব্দটা কোথার থেকে এসেছে, আবহবিকারের শ্রেণীবিভাগ, এইগুলো সম্পর্কে কিন্তু তোমরা ধারণা লাভ করেছিলে। তো আবহবিকারের শ্রেণীবিভাগের মধ্যে একটা অন্যতম যে ভাগ রয়েছে যান্ত্রিক আবহবিকার, সেটা সম্পর্কে তোমরা যেমন জেনেছিলে, তার পাশাপাশি যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পর্কেও কিন্তু তোমরা জানতে পেরেছিলে। তো আবহবিকারকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে। কি কি? যান্ত্রিক, রাসায়নিক আর হচ্ছে জৈবিক আবহবিকার। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি রাসায়নিক আবহবিকার, যাকে ইংরেজিতে কি বলা হয়? কেমিক্যাল ওয়েদারিং। এই যে রাসায়নিক আবহবিকার, তাকে কিন্তু আবার 5টা ভাগে ভাগ করা যায়। কি কি? জারণ, অঙ্গার যোজন, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ আর হচ্ছে দ্রবণ। তাহলে এই যে উপভাগগুলো বললাম, সেই উপভাগগুলো আলোচনা করার আগে রাসায়নিক আবহবিকার কি, অর্থাৎ রাসায়নিক আবহবিকারের সংজ্ঞাটা একটু জেনে নেওয়া যাক। তোমরা সবাই জানো যে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার মধ্যে একটা অন্যতম গ্যাস হচ্ছে কি অক্সিজেন, যেটা আমাদের শ্বাসকার্যের জন্যে বিশেষভাবে প্রয়োজন। এছাড়াও বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি উপাদানও কিন্তু বিদ্যমান, এবং তার সাথে সাথে অন্যান্য আরও কিছু পদার্থ যেমন জল ও অম্ল যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলাসমূহকে যখন চূর্ণ বিচূর্ণ করে দেয়, তখন তাকে আমরা কি বলছি? রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং। তোমরা যান্ত্রিক আবহবিকারে কি দেখেছিলে? যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শিলাসমূহগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু তাদের যে বৈশিষ্ট্য, অর্থাৎ শিলার যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিন্তু রাসায়নিক আবহবিকারে কিন্তু শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় এবং তার সাথে সাথে তাদের যে ধর্ম বা অর্থাৎ বৈশিষ্ট্য সম্পন্ন রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোও কিন্তু তাদের পরিবর্তন হয়, এবং প্রধান শিলাগুলো কি হয়? আরও ছোট ছোট গৌণ খনিজ কণায় কিন্তু পরিণত হয়। রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে প্রথম যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হলো কি জারণ, যাকে ইংরাজিতে বলা হয় অক্সিডেশন। তো এই জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হতে গেলে জল ও জলীয় বাষ্প যেমন প্রয়োজন হবে, তার সাথে বাতাসের একটা অন্যতম গ্যাসীয় যে উপাদান অক্সিজেন, সেটারও কিন্তু প্রয়োজন হবে। তো এই জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলার খনিজের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় যখন অক্সিজেন যুক্ত হবে, তখনই তাকে আমরা কি বলবো? জারণ বা অক্সিডেশন। তোমরা খেয়াল করবে বা আগেও দেখেছো হয়তো যে লোহায় মরিচা পড়ে। তো এই যে লোহায় মরিচা পড়ে, সেটা কিন্তু এই প্রক্রিয়ার জন্যই কিন্তু হয়ে থাকে। কিভাবে ঘটে? লৌহ অক্সাইডযুক্ত শিলার সঙ্গে জল দ্রবীভূত অক্সিজেনের যখন রাসায়নিক বিক্রিয়া হয়, তখন কিন্তু নতুন খনিজের সৃষ্টি হয় ও কি হয়? শিলা কিন্তু বিয়োজিত হয়ে যায়। এই প্রক্রিয়ার প্রভাবে কিন্তু লোহায় যেমন মরচে পড়ে, তার সাথে সাথে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকারও কিন্তু সৃষ্টি হয়। কি হয়? ফেরাস অক্সাইডের সাথে জল এবং অক্সিজেন বিক্রিয়া করে, বিক্রিয়া করে যে নতুন যে পদার্থটা তৈরি হলো, সেই নতুন পদার্থটার নাম হচ্ছে কি শোধক ফেরিক অক্সাইড। তোমরা এর পাশাপাশি এটাও জানবে নিশ্চয়ই যে নতুন একটা লোহা, সেই লোহাটা যতটা শক্ত থাকে, লোহাটার উপর যখন মরিচা পড়ছে, তখন কিন্তু সেই লোহার শক্ত ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা সম্ভব হয়, যেটা নতুন লোহার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। এখানে দেখো আমি কি লিখেছি? জারণ বা অক্সিডেশন। এবার জারণ বা অক্সিডেশন প্রক্রিয়ার যে বিক্রিয়াটা, সেটা আমি লিখব।
বিক্রিয়াটা কি আমি প্রথমে মুখে বলছি, পরে তোমরা দেখতে পাবে। 4FeO প্লাস হচ্ছে 3H2O প্লাস হচ্ছে O2 বিক্রিয়া করে কি করলো, 2Fe2O3 তার সাথে কি উৎপন্ন করলো, 3H2O। তাহলে এই যে 4FeO এটা কি, এটা হলো ফেরাস অক্সাইড। তার সাথে কি যুক্ত হলো, 3H2O এটা কি, এটা হলো জল। আর হচ্ছে O2 মানে কি, O2 হলো অক্সিজেন। বিক্রিয়া করে যেটা উৎপন্ন করলো সেটা কি, সেটা হলো 2Fe2O3 আর হচ্ছে 3H2O। এটা কি হলো, এটা হলো শোধক ফেরিক অক্সাইড। তাহলে কি হলো, ফেরাস অক্সাইডের সাথে জল আর হচ্ছে কি অক্সিজেন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে নতুন যে পদার্থটা তৈরি করলো সেটা হলো কি শোধক ফেরিক অক্সাইড। রাসায়নিক আবহ বিকারের দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হলো কি অঙ্গারযোজন বা কার্বনেশন। তো তোমরা জানো যে বায়ুমণ্ডলে শুধু তো অক্সিজেন গ্যাসই নেই, অন্যান্য কিন্তু গ্যাসীয় উপাদানও রয়েছে। তো অন্যান্য যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প। তো জলীয় বাষ্পর মধ্যে উপস্থিত থাকা যে জল, সেই জল আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড যখন শিলার মধ্যে অবস্থিত খনিজগুলোর পরিবর্তন ঘটাবে এই রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা, তখনই তাকে আমরা কি বলবো, অঙ্গারযোজন বা কার্বনেশন। তো এটা কিভাবে হয়, অর্থাৎ পদ্ধতিটা কি, বৃষ্টির জল বাতাসের মধ্যে উপস্থিত থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাসের সঙ্গে মিশে কি তৈরি করে, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড চুনাপাথর জাতীয় শিলার সঙ্গে বিক্রিয়া করে শিলার কিন্তু বিয়োজন ঘটায়। তাহলে কি হলো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে কে যুক্ত হলো, কার্বনিক অ্যাসিড। তারপরে বিক্রিয়া করার পরে যে নতুন যে পদার্থটা তৈরি করলো তাকে আমরা কি বলছি, ক্যালসিয়াম বাইকার্বনেট। তো চুনাপাথরযুক্ত অঞ্চলে এই অঙ্গারযোজনের ফলে যেসব ভূমিরূপ গড়ে ওঠে তাদেরকে কি বলা হয়, কার্স্ট ভূমিরূপ। যুগোস্লোভিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে চুনাপাথরে গঠিত স্থানটি কার্স্ট অঞ্চল নামে কিন্তু পরিচিত। এই কার্স্ট শব্দটা কোথা থেকে এসেছে, অর্থাৎ জার্মান ভাষায় কার্স্ট শব্দের অর্থ হচ্ছে কি আবরণহীন প্রস্তরভূমি। তো চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তার ফলে লাল রঙের কিন্তু একটা মাটির সৃষ্টি হয়, তাকে কি বলা হয়, টেরারোসা। এই অঙ্গারযোজন প্রক্রিয়াটার কি বৈশিষ্ট্য তাহলে লক্ষ্য করা যায়, বৃষ্টির জলের দ্বারা কিন্তু এই আবহ বিকার সম্পন্ন হয়, আর চুনাপাথরযুক্ত অঞ্চলে কিন্তু এই আবহ বিকারটা অত্যন্ত বেশিভাবে সক্রিয় থাকে। এবার তোমরা অঙ্গারযোজন বা কার্বনেশন প্রক্রিয়ার বিক্রিয়াটা জেনে নাও। দেখো আমি প্রথম পাঠটুকু লিখেছি, কি লিখেছি, তোমরা যেটা সংজ্ঞায় জেনেছিলে যে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে কে বিক্রিয়া করছে, বৃষ্টির জল। বৃষ্টির জল বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, কার্বনিক অ্যাসিড, অর্থাৎ কি H2CO3। তাহলে CO2টা কি, CO2টা হচ্ছে বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড। তার সাথে কে যুক্ত হলো, বৃষ্টির জল যুক্ত হয়ে কি উৎপন্ন করলো, H2CO3, যাকে আমরা কি বলছি, কার্বনিক অ্যাসিড। এবার এই কার্বনিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করেছিল, ক্যালসিয়াম কার্বনেটের সাথে। তাহলে CaCO3 প্লাস হচ্ছে কার্বনিক অ্যাসিড, অর্থাৎ কি
H2CO3 বিক্রিয়া করে কি উৎপন্ন করেছিল? ক্যালসিয়াম বাইকার্বনেট, অর্থাৎ কি CaHCO3 তার হচ্ছে হোল 2। তাহলে CaCO3টা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তার সাথে কে বিক্রিয়া করেছিল? কার্বনিক অ্যাসিড। বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? ক্যালসিয়াম বাইকার্বনেট। এবার তৃতীয় যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হলো কি জলযোজন বা হাইড্রেশন। এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে গেলে কিন্তু শুধু জলেরই প্রয়োজন হয়। জল কি করে? শিলা মধ্যস্থিত খনিজগুলোর সাথে ক্রিয়া বিক্রিয়া করে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলার যখন বিয়োজন ঘটে তখনই তাকে আমরা কি বলছি? জলযোজন বা হাইড্রেশন। তো কিভাবে ঘটে? সব খনিজের কিন্তু জল শোষণ করার ক্ষমতা সমান নয়। কিছু কিছু খনিজ আছে যেগুলো বেশি পরিমাণ জল শোষণ করে, আবার কিছু কিছু আছে যারা জল শোষণ করার ক্ষমতা কম। তো রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা শিলা মধ্যস্থিত খনিজের সাথে যখন জলের অণু যুক্ত হবে তখন কিন্তু খনিজগুলো কি হবে? ফুলে উঠবে, অর্থাৎ স্ফীত হবে এবং শিলার কিন্তু বিয়োজন ঘটবে। এখানে একটা আমি উদাহরণ দিই, দেখো হেমাটাইট যে খনিজ তার সাথে যখন জল যুক্ত হয় তখন কি হয়? নতুন যে খনিজটা তৈরি হলো তাকে কি বলা হচ্ছে? লিমোনাইট। এই যে জলযোজন প্রক্রিয়ার কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এই আবহবিকারের ফলে শিলা গঠনকারী কিন্তু খনিজগুলো আয়তনে বৃদ্ধি পায়। ওই যে তোমরা সংজ্ঞাটার সময় বা পদ্ধতির সময় তোমরা জানলে যে খনিজগুলো স্ফীত হয়ে যাচ্ছে, জলের অণুগুলো যখন খনিজের সাথে বিক্রিয়া করছে তাহলে আয়তনে বৃদ্ধি পাবে। আর এই প্রক্রিয়ায় জল শোষণের ফলে কিন্তু শিলা কী হয়? নমনীয় হয়ে যায়, অর্থাৎ নরম হয়ে যায়, অর্থাৎ সহজেই কিন্তু ভেঙে যাবে। এই আবহবিকারের ফলে সমধর্মী খনিজের কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ নতুন যে খনিজটা তৈরি হলো সেটা কিন্তু একই ধর্ম সম্পন্ন, বিভিন্ন ধর্মবিশিষ্ট কিন্তু খনিজ কণার সৃষ্টি হয় না। এবার তোমরা জলযোজন বা হাইড্রেশন প্রক্রিয়ার বিক্রিয়াটা দেখে নাও। আমি তোমাদের দুটো বিক্রিয়া বোঝাও, তার জন্য আমি একটা বিক্রিয়া লিখে রেখেছি, আর একটা বিক্রিয়া তোমাদের সামনেই লিখব। তো দেখো Fe2O3 তার সাথে কে যুক্ত হলো? জল। তোমরা জলযোজনের সংজ্ঞায় কী দেখেছিলে? যে শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে শুধুমাত্র কে বিক্রিয়া করছে? জল। তাহলে Fe2O3 সাথে কে যুক্ত হলো? জল। Fe2O3টা কি? হেমাটাইট। তার সাথে জল যুক্ত হয়ে কি উৎপন্ন করলো? 2Fe2O3, আর তার সাথে কি? জল। তাহলে এই যে Fe2O3 এটা কি? এটা হচ্ছে হেমাটাইট। তার সাথে জল যুক্ত হলো, যুক্ত হয়ে এই যে নতুন পদার্থটা তৈরি করলো তাকে আমরা কি বলছি? লিমোনাইট। এবার দ্বিতীয় বিক্রিয়াটা দেখো। বিক্রিয়া 2, ক্যালসিয়াম সালফেট কি? CaSO4 তার সাথে জল যুক্ত হলো, 2H2O যুক্ত হয়ে কি উৎপন্ন করলো? জিপসাম। CaSO4 আর তার সাথে হলো কি? জল। তাহলে CaSO4টা কি? CaSO4টা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। আর এটা কি? এটা হলো জল। যে নতুন পদার্থটা উৎপন্ন করলো তাকে আমরা কি বলছি? জিপসাম। এবার চতুর্থ যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হলো কি? আর্দ্র বিশ্লেষণ বা হচ্ছে হাইড্রোলিসিস। এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় বা এই প্রক্রিয়াটা
বলতে আমরা কি বুঝি? শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে যখন আয়নিত জল অর্থাৎ কি এইচ ক্যাপিটাল, ও ক্যাপিটাল, পরের এইচটাও কিন্তু ক্যাপিটাল। এই আয়নিত জলের যখন বিয়োজন ঘটছে, কার সাথে বিয়োজন ঘটছে? শিলার সাথে যখন বিয়োজন ঘটছে তখন তাকে আমরা কি বলছি? আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। তো জল যখন হাইড্রোজেন ও হাইড্রোজেন কি H+, আর হাইড্রক্সিল কি OH-। এই হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নে ভেঙে যায়। জলের সংকেত কি? H2O। তাহলে H2O কিসে ভাঙলো? H+ আর হচ্ছে OH- ভেঙে গেল। ভেঙে গিয়ে শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে যখন বিক্রিয়া করবে এবং যে নতুন খনিজটা সৃষ্টি করবে তাকেই আমরা কি বলছি? আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। এখানে দেখো একটা বিক্রিয়ার কথা আমি বলি। অর্থোক্লেজ ফেলসপার, তার সাথে আয়নিত জল অর্থাৎ HOH যখন বিক্রিয়া করছে, সে বিক্রিয়া করার ফলে নতুন যে খনিজটা সৃষ্টি করছে সেটা হলো কি? অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড। তো এবার জেনে নেওয়া যাক এই আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ার কি বৈশিষ্ট্য রয়েছে। এই প্রক্রিয়ায় কি হয়? তড়িৎ বিশ্লিষ্ট বা আয়নিত জলের সঙ্গে কিন্তু এই বিশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় নতুন খনিজের সৃষ্টি হয় এবং এই প্রক্রিয়া সংগঠনে কিন্তু নির্দিষ্ট একটা উষ্ণতার অবশ্যই প্রয়োজন হয়। এবার তোমরা আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস যে প্রক্রিয়াটা ছিল সেই বিক্রিয়াটা সম্পর্কে জেনে নাও। তো তোমরা এই আর্দ্র বিশ্লেষণের সংজ্ঞায় কি জেনেছিলে? জল দুটো আয়নে ভাগ হয়ে যায়। তো জলের সংকেত হচ্ছে কি? H2O, সেটা দুটো আয়নে ভাগ হয়ে গেল। কি কি? একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-। তাহলে জল দুটো আয়নে ভাঙলো কি কি? H+, যেটাকে আমরা কি বলছি? হাইড্রোজেন, আর OH-টাকে আমরা কি বলছি? হাইড্রক্সিল। এবার জল এই দুটো আয়নে ভাগ হয়ে যাওয়ার পর কার সাথে বিক্রিয়া করলো? অর্থোক্লেজ ফেলসপারের সাথে। KAlSi3O8, এই এলটা কিন্তু ছোট হাতের। এটা হচ্ছে অর্থোক্লেজ ফেলসপারের সংকেত। তো এটা একটুখানি বড় মনে হচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু বারবার যদি তোমরা এটাকে লেখো তাহলে কিন্তু মনে থাকাটা সহজ। এটার সাথে কে বিক্রিয়া করলো? আয়নিত জল অর্থাৎ কি? H+ আর হচ্ছে OH-। বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? নতুন যে পদার্থটা উৎপন্ন করলো সেটা হলো কি? অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড। তাহলে অ্যালুমিনোসিলিসিক অ্যাসিডের সংকেতটা আগে লিখি। HAlSi3O8 প্লাস হচ্ছে KOH। এই তিনটে কিন্তু বড় হাতের লেখা, তিনটে লেটার KOH। তাহলে KAlSi3O8 এটা কি? অর্থোক্লেজ ফেলসপার। তার সাথে কি যুক্ত হয়েছিল? আয়নিত জল। বিক্রিয়া করে নতুন যে পদার্থটা তৈরি করেছিল সেটা কি ছিল? HAlSi3O8। এটাকে আমরা কি বলছি? অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড। তার সাথে কি উৎপন্ন করেছিল? KOH, যেটাকে কি বলা হচ্ছে? পটাশিয়াম হাইড্রক্সাইড। পটাশিয়াম
হাইড্রক্সাইড। বোঝা গেল তাহলে? অর্থোক্লেজ ফেলসপারের সাথে আয়নিত জল বিক্রিয়া করলো, বিক্রিয়া করে নতুন যে পদার্থটা তৈরি করলো সেটা হলো কি অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড ও পটাশিয়াম হাইড্রক্সাইড। এবার রাসায়নিক আবহবিকারের একদম শেষ যে ভাগটা রয়েছে সেটা হলো কি দ্রবণ বা সলিউশন। এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, জিপসাম, সন্ধব লবণ প্রভৃতি কিন্তু জলে দ্রবীভূত হয়ে যায় এবং শিলার কিন্তু বিয়োজন ঘটায়। আবহবিকারের শ্রেণীবিভাগে তৃতীয় যে ভাগটা ছিল সেটা হলো কি জৈবিক আবহবিকার, বা যাকে ইংরেজিতে বলা হয় কি বায়োলজিক্যাল ওয়েদারিং। এই প্রক্রিয়াটাকে কটা ভাগে ভাগ করা গিয়েছিল? দুটো ভাগে। কি কি? প্রথমটা হলো উপাদান অনুযায়ী আর দ্বিতীয়টা হচ্ছে প্রকৃতি অনুযায়ী। উপাদান অনুযায়ী আবার কটা ভাগে ভাগ করা গিয়েছিল? তিন ভাগে। কি কি? মানুষের দ্বারা, উদ্ভিদের দ্বারা আর হচ্ছে প্রাণীর দ্বারা। আর প্রকৃতি অনুযায়ী ক ভাগে ভাগ করা গিয়েছিল? দুভাগে। কি কি? জৈব যান্ত্রিক আর হচ্ছে জৈব রাসায়নিক। তাহলে প্রথমে জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং কাকে বলে সেটা জেনে নেওয়া যাক, তারপরে তার শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আমরা জানব। তো জৈবিক আবহবিকার, তো দেখো উদ্ভিদ আর হচ্ছে প্রাণীর যে কার্যকলাপ তার দ্বারা অনেক সময় কি হয়, ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং উদ্ভিদ দেহের যখন পচন হয় তখন সেই পচনের ফলে হিউমিক অ্যাসিড দ্বারা কিন্তু শিলার বিয়োজন ঘটে। এভাবে জীবের দ্বারা যখন শিলার বিকার অর্থাৎ পরিবর্তন ঘটছে তখনই তাকে আমরা কি বলছি, জৈব আবহবিকার বা জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং। প্রায় সব ধরনের জলবায়ু অঞ্চলেই কিন্তু জীবগোষ্ঠীর দ্বারা এই ধরনের আবহবিকার ঘটতে পারে। জৈবিক আবহবিকারের যে শ্রেণীবিভাগগুলো ছিল সেই শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আমরা একে একে আলোচনা করব। তাহলে জৈবিক আবহবিকারকে আমরা ক ভাগে ভাগ করেছিলাম? দুভাগে। কি কি? উপাদান অনুযায়ী আর প্রকৃতি অনুযায়ী। উপাদান অনুযায়ী কটা ভাগ ছিল? তিনটে ভাগ, মানুষের দ্বারা, উদ্ভিদের দ্বারা আর হচ্ছে প্রাণীর দ্বারা। আর প্রকৃতি অনুযায়ী কটা ভাগ ছিল? দুটো। কি কি? জৈব যান্ত্রিক আর হচ্ছে জৈব রাসায়নিক। তাহলে আমরা প্রথমে উপাদান অনুযায়ী যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, তারপরে প্রকৃতি অনুযায়ী যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পরে আলোচনা করব। তো মানুষ কিভাবে এই জৈবিক আবহবিকারে ভূমিকা পালন করে? মানুষ যখন গৃহ নির্মাণ করে, যখন কৃষিকার্য করে, খনি থেকে যখন খনিজ দ্রব্য উত্তোলন করে, যখন জলাশয় খনন করে, শিল্পকেন্দ্র যখন স্থাপন করে, তখন কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এই আবহবিকার ঘটে থাকে। এরপরে উদ্ভিদ কিভাবে ভূমিকা পালন নেয় বা ভূমিকা পালন করে? শিলার ফাটল বা মৃত্তিকার মধ্য দিয়ে যখন উদ্ভিদের শিকড় প্রবেশ করে তখন কি হয়, যে জায়গা দিয়ে যাচ্ছে অর্থাৎ যে কংক্রিটের মধ্য দিয়ে উদ্ভিদের শিকড়গুলো প্রবেশ করছে সেখানে কিন্তু প্রবল একটা চাপের সৃষ্টি হবে এবং তার ফলে কিন্তু যান্ত্রিকভাবে শিলার বিচূর্ণন ঘটবে। তো তোমরা যেখানে বসবাস করো তার পাশাপাশি যদি কোনো পুরনো বাড়ি থাকে সেখানে দেখবে যে কোনো গাছ, বিশেষ করে অশ্বত্থ গাছ, দেখবে যে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে বেয়ে বেয়ে যখন সে উপরের দিকে উঠছে তো উঠতে গেলে তার তো জায়গার প্রয়োজন হবে। তো সে কীভাবে উঠবে? যে ইটগুলোর মধ্যে দিয়ে সে বেয়ে বেয়ে উঠছে অর্থাৎ কংক্রিটের দেওয়াল দিয়ে যখন সে বেয়ে বেয়ে উঠছে সেই কংক্রিটের দেওয়ালগুলোতে কিন্তু সে চাপের সৃষ্টি করবে এবং সেখানে কিন্তু একটা ফাটল তৈরি হবে। এইভাবেই কিন্তু সে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যাবে। এছাড়াও উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ যেমন কি পাতা, ফুল, ফল, কাণ্ড প্রভৃতি মাটিতে পড়ে কি হয়, পচে যায়। রোদ, জল, বৃষ্টিতে দীর্ঘদিন ধরে ধরে থাকতে থাকতে সে একটা সময় পচে যাবে এবং পচে গিয়ে কি করবে, অ্যাসিডের সৃষ্টি করবে এবং তার ফলে কিন্তু শিলার বিয়োজন ঘটবে অর্থাৎ রাসায়নিক আবহবিকার ঘটালো। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে কি অন্যান্য প্রাণীদের ভূমিকা। অন্যান্য প্রাণীদের ভূমিকা বলতে বিশেষত যে সমস্ত প্রাণীরা মাটির ভিতরে বসবাস করে, যেমন কি খরগোশ, ইঁদুর, কেঁচো, প্রেইরি কুকুর
প্রভৃতি প্রাণীরা কী করে, মাটিতে গর্ত করে বসবাস করে এবং শিলার বিচূর্ণন ঘটায়। তো তোমরা ছোটোবেলায় পড়েছো যে কেঁচোকে কী বলা হয়, চাষির বন্ধু বলা হয়। কেন? কেঁচো যখন মাটি ভেদ করে ভিতরে প্রবেশ করছে তখন কি হচ্ছে, উপরের মাটি নিচে যাচ্ছে, আবার যখন সে নিচ থেকে উপরের দিকে উঠছে তখন কি হচ্ছে, নিচের মাটি উপরে আসছে। এইভাবে কিন্তু যে মাটির মধ্যে যে সার, সেই সারটা কিন্তু বেশ মৃত্তিকা বেশ সার সমৃদ্ধ হয়ে উঠছে। তাই জন্যে কিন্তু এই রকম মাটিতে চাষাবাদটা ভালো হয়। তাই জন্যেই কিন্তু কেঁচোকে কী বলা হয়, কৃষকের বন্ধু। এছাড়াও প্রাণীদের মৃতদেহ ও বর্জ্য পদার্থ বিয়োজিত হয়েও কিন্তু শিলার রাসায়নিক আবহবিকার ঘটে থাকে। জৈবিক আবহবিকারকে প্রকৃতি অনুযায়ী আমরা কটা ভাগে ভাগ করেছিলাম, দুটো ভাগে। কী কী? জৈব যান্ত্রিক আর হচ্ছে জৈব রাসায়নিক। তো এই যে জৈব যান্ত্রিক আবহবিকার, সেটা কিন্তু দুটো প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। সেই দুটো প্রক্রিয়া কী কী? প্রথমটা হলো প্রাণীদের দ্বারা, অর্থাৎ প্রাণীর সাহায্যে, আর দ্বিতীয়টা হচ্ছে উদ্ভিদের সাহায্যে। তো প্রাণী কিভাবে এই আবহবিকারে মুখ্য ভূমিকা পালন করে? তো দেখো, মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী, যেগুলোর নাম তোমরা আগেও জেনেছো, সেই প্রাণীগুলো অর্থাৎ কেঁচো, ইঁদুর, প্রেইরি কুকুর, শিয়াল, খরগোশ, উইপোকা প্রভৃতি প্রাণী কী করে, শিলাস্তরের মধ্যে গর্ত খুঁড়ে জৈবযান্ত্রিক আবহবিকার কিন্তু সম্পন্ন করে। এই সকল প্রাণীরা কী করে, শিলাস্তরে বা শিথিল পদার্থের মধ্যে গর্ত বা গুহার সৃষ্টি করে। যেমন দেখো, উইপোকা মাটি খুঁড়ে ভূপৃষ্ঠের নিচের স্তরের মাটি এবং শিলা ভূপৃষ্ঠের উপরের স্তরে নিয়ে এসে কী করে, শিলার আবহবিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়াও মাটিতে বসবাসকারী যেসব প্রাণীরা রয়েছে তাদের নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, তার দ্বারা কি হচ্ছে, মাটির অভ্যন্তরস্থ শিলা বা মাটির প্রকৃতির কি হচ্ছে, পরিবর্তন ঘটাচ্ছে। তার দ্বারাও কিন্তু মৃত্তিকায় আবহবিকার সম্পন্ন হচ্ছে। মানুষ যখন খনিজ পদার্থ উত্তোলন করছে বা খনিজ দ্রব্য যখন উত্তোলন করছে, যখন কৃষিকাজ করছে, রাস্তাঘাট যখন নির্মাণ করছে এবং অন্যান্য আরও যে কার্যকলাপগুলো করছে অবিবেচনার সাথে, তার দ্বারাও কিন্তু শিলার দ্রুত পরিবর্তন ঘটছে এবং তার দ্বারা কিন্তু এই পদ্ধতিতে, অর্থাৎ জৈব যান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আবহবিকার সম্পন্ন হচ্ছে। এবার দেখা যাক উদ্ভিদ কিভাবে এই প্রক্রিয়াতে সাহায্য করে। উদ্ভিদের শিকড় মাটির মধ্যে প্রবেশ করে যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ মাটির গভীরে যখন প্রবেশ করে, তখন মাটিতে কি হবে, ফাটলের সৃষ্টি করবে এবং শিলাসমূহকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। উদ্ভিদের শিকড় প্রায় 175 ফুট পর্যন্ত মাটির গভীরে কিন্তু প্রবেশ করতে পারে এবং এর সাহায্যে কিন্তু শিলার যান্ত্রিক আবহবিকার সম্পন্ন হয়। এবার জৈব রাসায়নিক আবহবিকারটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই যে জৈব রাসায়নিক আবহবিকার, সেটার কিন্তু আবার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। তো সেই প্রক্রিয়াগুলো একে একে তোমরা জেনে নাও। শিলাস্তরের উপরে যে সমস্ত শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মায়, সেগুলো পচে গিয়ে কী তৈরি করে, হিউমাস তৈরি করে। এই হিউমাস মৃত্তিকায় অবস্থিত জলের সঙ্গে বিক্রিয়া করে হিউমিক অ্যাসিডে পরিণত করে, যার দ্বারা কিন্তু দ্রুত রাসায়নিক আবহবিকার ঘটে। চুনাপাথর জাতীয় শিলাস্তরের সঙ্গে যে সমস্ত প্রাণী বসবাস করে, অর্থাৎ চুনাপাথর দ্বারা গঠিত যেসব জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে যেসব প্রাণীরা রয়েছে, তাদের নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড জলের সাথে মিশে গিয়ে কী করবে, কার্বনিক অ্যাসিডে পরিণত করবে এবং এই অ্যাসিড চুনাপাথরের সাথে বিক্রিয়া করবে এবং শিলার কিন্তু বিয়োজন ঘটাবে। এরপরে উদ্ভিদের পাতা, ফুল, ফল, শিকড়, ডালপালা প্রভৃতি মাটিতে দীর্ঘদিন থাকার পরে রোদ, বৃষ্টি প্রভৃতির দ্বারা কিন্তু পচে যাবে এবং পচে গিয়ে কী করবে, অ্যাসিডে পরিণত হবে এবং তার থেকে কিন্তু আবহবিকারটা ঘটবে। এরপরে উদ্ভিদের শিকড় প্রচ্ছেদনের সময় কী ত্যাগ করে, CO2 ত্যাগ করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং যা মাটিতে অবস্থিত জলে দ্রবীভূত হয় এবং দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড কিন্তু তৈরি করে, যার দ্বারা হচ্ছে
শিলার কিন্তু বিয়োজন ঘটে থাকে। এবার আবহাওয়া বিকারের সাথে সম্পর্কিত আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে সেটা হলো কি, আবহাওয়া বিকারের সাথে জলবায়ুর কী সম্পর্ক রয়েছে। আবহাওয়া বিকার অধ্যায়ে এই যে বিষয়টা যেটা তোমাদেরকে এখন জানাবো আমি বা তোমাদের সাথে আলোচনা করব, সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আবহাওয়া বিকারের সাথে এই জলবায়ুর কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিবিড় সম্পর্ক রয়েছে, যেটাকে তোমরা প্রত্যক্ষ সম্পর্ক বলতে পারো। তো একটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে নির্দিষ্ট প্রকার আবহাওয়া বিকারের প্রাধান্য কিন্তু লক্ষ্য করা যায়। তো নিরক্ষীয় যে জলবায়ু অঞ্চল রয়েছে, সেই নিরক্ষীয় জলবায়ুযুক্ত অঞ্চলে তোমরা কি জানো যে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং এখানে উষ্ণতা এবং বৃষ্টিপাত দুটোই কিন্তু বেশি থাকে। তার জন্য এখানে রাসায়নিক আবহাওয়া বিকারের কিন্তু প্রাধান্য লক্ষ্য করা যায়। আবার এই অঞ্চলে অধিক উষ্ণতার কারণে কিন্তু যান্ত্রিক আবহাওয়া বিকারও দেখা যায়। এবার চলে যাই মৌসুমি জলবায়ু অঞ্চলে। মৌসুমি জলবায়ু অঞ্চল কেমন হয়? উষ্ণ এবং আর্দ্র। এই উষ্ণ এবং আর্দ্র হওয়ার জন্য কিন্তু এখানে যান্ত্রিক এবং রাসায়নিক উভয় প্রকার আবহাওয়া বিকারই কিন্তু প্রাধান্য লাভ করে। এবার উষ্ণমরু জলবায়ু অঞ্চলে কেমন আবহাওয়া বিকার লক্ষ্য করা যাবে? উষ্ণমরু জলবায়ু অঞ্চলে অধিক উষ্ণতার প্রসর এবং প্রায় বৃষ্টিহীনতার জন্য এখানে কিন্তু যান্ত্রিক আবহাওয়া বিকার প্রাধান্য লাভ করবে। এবং যান্ত্রিক আবহাওয়া বিকারের কোন কোন প্রক্রিয়াগুলো এখানে লক্ষ্য করা যায়? স্বল্পমোচন, আর হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরচ্ছয় খণ্ডীকরণ প্রভৃতি। এবার আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চলে কোন আবহাওয়া বিকার আমরা লক্ষ্য করব? আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক এই দুই আবহাওয়া বিকারই কিন্তু ক্রিয়াশীল থাকে। আর শীতল পার্বত্য জলবায়ু বা তুন্দ্রা ও মেরু জলবায়ু অঞ্চলে তাপমাত্রা কেমন থাকে? খুব কম থাকে, অর্থাৎ খুব ঠান্ডা থাকে সেখানে। সেই জন্যে এখানে তুষার কেলাস গঠন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যান্ত্রিক আবহাওয়া বিকার সম্পন্ন হয়ে থাকে। ছাত্রীরা, আমরা যেদিন আবহাওয়া বিকার অধ্যায়টা শুরু করেছিলাম সেদিনকে তোমরা আবহাওয়া বিকারের কিছু প্রাথমিক ধারণা লাভ করার পাশাপাশি তোমরা যান্ত্রিক আবহাওয়া বিকার সম্পর্কেও কিন্তু জানতে পেরেছিলে। আর আজকে আবহাওয়া বিকারের আরও যে দুটো ভাগ ছিল, অর্থাৎ রাসায়নিক আবহাওয়া বিকার ও জৈবিক আবহাওয়া বিকার সম্পর্কেও কিন্তু তোমরা জানতে পারলে। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হলো কি, আবহাওয়া বিকারের ফলাফল। তো আবহাওয়া বিকার এই ফলাফলকে আমরা যদি কয়েকটা পয়েন্টে ভাগ করে নিই তাহলে কিন্তু তোমাদের কাছে বিষয়বস্তুটা আরও ভালোভাবে উপস্থাপিত হতে পারবে। তাহলে আমরা পয়েন্ট অনুযায়ী এগুলোকে ভাগ করি এবং তারপরে প্রতিটা পয়েন্ট ধরে ধরে আমরা ব্যাখ্যা করব। তো প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি, ভূমিরূপের সৃষ্টি। আবহাওয়া বিকার এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কী হয়, ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়, আবার কখনো কখনো বিয়োজিত হয় এবং কোনো কোনো সময় সেগুলো আবার একই জায়গাতে পড়ে থাকে। যখন ক্ষয়ীভবন প্রক্রিয়া এই আবহাওয়া বিকারের সাথে যুক্ত হয় তখন এই ক্ষয়ীভূত পদার্থ কী হয়, অন্য স্থানে সরে যায়, অর্থাৎ স্থানান্তরিত হয়। তাহলে আমরা কি বলতে পারি যে আবহাওয়া বিকার এবং ক্ষয়ীভবন এই দুটো মিলিত প্রক্রিয়ার দ্বারাই কিন্তু ভূমিরূপের সৃষ্টি হয়, যে ভূমিরূপগুলো কিন্তু বিভিন্ন ধরনের। যেমন কি বলা যায়, গ্রানাইট জাতীয় শিলা স্বল্পমোচন প্রক্রিয়ার দ্বারা কেমন হয়ে যায়, গোলাকৃতি হয়ে যায়। আবার কখনো কখনো গম্বুজাকৃত ভূমিরূপেরও কিন্তু সৃষ্টি করে। আবার ব্যাসল্ট জাতীয় শিলায় কী হয়, প্রস্তরচ্ছয় খণ্ডীকরণ হয় এবং তার ফলে কী হয়, চ্যাপ্টা আকৃতির ভূমিরূপের সৃষ্টি হয়। উষ্ণমরু অঞ্চলে ইনসেলবার জাতীয় অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয়। আর্দ্রক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অনেক সময় টর জাতীয় কিন্তু ভূমিরূপ লক্ষ্য করা যায়। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ এবং অঙ্গারযোজন প্রক্রিয়ার দ্বারা ভূ অভ্যন্তরে গুহা, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ প্রভৃতি ভূমিরূপের কিন্তু সৃষ্টি হয়। আবার পর্বতের পাদদেশে ট্যালাস বা স্ক্রি সঞ্চিত হয়ে প্রস্তরময় ভূমি বা ফেলসেনমার কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যায়। এরপরে পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি, খনিজের সৃষ্টি। শিলা আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতির দ্বারা কী হয়, বিয়োজিত হয়। তার ফলে
নতুন ধরনের কিন্তু খনিজের সৃষ্টি হয়। যে নতুন ধরনের খনিজটার সৃষ্টি হলো তার সাথে কিন্তু মূল খনিজের কিন্তু অনেক পার্থক্য থাকে। যেমন আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে বক্সাইটের সৃষ্টি হয়। এবার পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি কৃষিকার্যের সুবিধা। আবহাওয়া বিকারের ফলে শিলাস্তর তো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার ফলে কি হয়, মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। এই যে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং যে বায়ু সঞ্চালন যে ভালো হচ্ছে, তার ফলে কি হচ্ছে, কৃষিকাজের কিন্তু অত্যন্ত সুবিধা হচ্ছে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি রেগোলিথের সৃষ্টি। আবহাওয়া বিকারের ফলে ভূপৃষ্ঠে বিচূর্ণকৃত শিলা রেগোলিথ নামে একটা অপরিণত মৃত্তিকার ভূ আস্তরণ কিন্তু সৃষ্টি করে এবং এই যে রেগোলিথ পরবর্তী সময়ে কিন্তু মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রাসায়নিক আবহাওয়া বিকারের ফলে মৃত্তিকায় উদ্ভিদের খাদ্য বা পুষ্টি কিন্তু যোগান পায়। রাসায়নিক আবহাওয়া বিকারের ফলে চুনাপাথর গঠিত এলাকায়, যেটা আমি একটু আগেই বললাম, চুনাপাথর গঠিত এলাকায় কিন্তু বিভিন্ন ভূমিরূপ এবং মরু অঞ্চলে বালি কিন্তু সৃষ্টি হয়।